Sorry for delay. Friends, am I audible? Am I audible? Am I audible? Am I audible today? Am I audible? Am I audible? Friends, am I audible? 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 Friends, am I audible? Hope I am audible. Slow connection. Am I audible? Am I audible? Some difficulty somewhere. Friends, as a moderator, you can make changes to this video while it is live. Friends, am I audible? Can you hear me? Any comment? Somewhere some fault. Somewhere some fault. Okay, somewhere some fault. Somewhere some fault is there. Slow connection. Slow, what is slow connection? Am I audible? May I start? मैं शुरू করছি। কোনো কমেন্ট নেই, শুরু করছি। Hoping I am audible. Hoping I am audible, but no comment. Somewhere some defect. I am failing to detect where is the defect. Anyway, let me start. না শুরু করলে বুঝতে পারবো না কেউ শুনছে কিনা বা কোনো কমেন্ট আসছে কিনা বা কোথায় কোনো ফল্ট আছে কিনা। ম্যানেজ ভিডিও, ওকে। গত প্রায় 10 দিন আপনাদের সঙ্গে কোনো কথা হয়নি আমার। এখন ইউক্রেন ইউরোপ ফ্রন্ট থেকে ইউরোপ ফ্রন্টের যুদ্ধ, তারপর এশিয়ান ফ্রন্ট, ওয়েস্ট এশিয়া ফ্রন্টের যুদ্ধ, এটাই এখন মুখ্য বিষয়। It has drawn the attention of the public mind all over the world. কেউ কি শুনতে পাচ্ছেন? দেখা যাক। Anyone is listening? No response. Slow connection. Why slow connection? No connection, no response, no one is listening. Somewhere some problem. What is that problem? As a moderator, you can make changes in this video while it is live. What is the problem? No one. ওয়েস্ট এশিয়া ফ্রন্টের যুদ্ধের অনেকগুলো দিক আছে।
If no one can listen to, then what is the purpose of my speaking? Possibly none can listen to what I am telling, wrong or right, somewhere some wrong connection. Life is going, somewhere some connection missing, some wrong connection. See all friends, see all friends. No, no one is listening. No one can listen to me. Then what is the purpose of continuing this? See insights. Can anyone listen to me? What are the comments, sir? No problem. Please carry on. Okay. Okay, here is the comments. So no problem. Absolutely clear, sir. Listening. আজ শুভ সন্ধ্যা শোনা যাচ্ছে. Okay, okay. Okay, Shankar, you are clearly audible. Okay, thank you. Thank you. Thank you. From my desktop I have failed. But in my desktop your comments are coming. I am through handset to you. Anyway, I am viewing both the two. Ukraine front, European ফ্রন্টের থেকে এখন এশিয়ান ফ্রন্ট, ওয়েস্ট এশিয়ার ফ্রন্টটা অনেক বেশি আগুন জ্বলছে এবং পিপলস মাইন্ড অনেকটা এটা নিয়ে চিন্তা করছে, এই যুদ্ধের কি পরিণতি হবে, ভারতবর্ষের স্বার্থটা কোথায়, কোথায় ইহা বিঘ্নিত হচ্ছে, কোথায় স্বার্থ পুষ্ট হচ্ছে, এটা দেখবার। আমি এবার এখানে আজকে আলোচনা করব পাকিস্তান আর ইরানের মধ্যে সম্পর্কের কীভাবে আপ ডাউন করলো। মনে রাখতে হবে পাকিস্তান তৈরি হয়েছিল অনেকগুলো স্বার্থের একটা সমন্বয়ে। পাকিস্তান তৈরিতে ভারতবর্ষের নেতাদের মধ্যে যেমন স্বার্থ ছিল, কারণ পাকিস্তান তৈরি না হলে গান্ধী নেহরুদের পক্ষে ক্ষমতা পেতে অসুবিধে হচ্ছিল, আর জিন্নার স্বার্থ ছিল একটা পাকিস্তান পাওয়া। ব্রিটিশের স্বার্থ ছিল যখন সে ভারতবর্ষ থেকে চলে যেতে বাধ্য হচ্ছে তখন তার যে লস অফ কলোনি সেটা কি করে কম্পেনসেট করবে, অ্যান্ড কম্পেনসেট করার একটাই পথ দেশটাকে ডিভিশন করা। ডিভিশন করে দুদিকে নিজের পছন্দ মতো লোককে ক্ষমতায় বসিয়ে তাদেরকে দিয়ে ভারতবর্ষ দুটো পার্ট শাসন করে নিজেদের স্বার্থ পরিপুষ্ট করে রাখা। প্রথমের দিকে কিন্তু মনে রাখতে হবে, আর সবার স্বার্থের একটা কোথায় মিল ছিল, কমন জায়গা, কারণ দি ঘোষ যদি চলে আসে পার্টিশনটা করা সম্ভব হবে না। ঘোষ চলে আসার আগেই তাড়াহুড়ো করে ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড পার্টিশন, ভেরি আনপ্ল্যান্ড পার্টিশন, এগুলো আলোচনা করেছি। কিন্তু পার্টিশনটার পরেও বৃহত্তর প্রেক্ষাপটে আমেরিকা কেন সমর্থন করতে গেল? মনে রাখতে হবে আমেরিকার কনসেন্ট ছিল না। আমেরিকার কনসেন্ট ছিল না। আমেরিকা ইনিশিয়ালি ওয়াজ নট এগ্রিইং টু পার্টিশন অফ ইন্ডিয়া। আমেরিকা ব্রিটেনকে চাপ দিচ্ছিল ট্রান্সফার অফ পাওয়ারের জন্য, তার স্বার্থ ছিল। দেখবেন একদম গোটা গ্রেট ওয়ারের পিরিয়ড এবং তারও আগে থেকে ইউএসের একটা লবি চাইছে যে ভারতবর্ষ থেকে ব্রিটিশ চলে যাক, চাইছে ওটা, কারণ তাদের স্বার্থ হচ্ছে ব্রিটিশ চলে গেলেই ভারতবর্ষের তথা সাউথ এশিয়াতে
USA can make business, and from that business their interest. UK থাকলে অতখানি তার ইন্টারেস্ট সার্ভ করবে না, তার সেই স্বার্থ, কিন্তু সে পার্টিশনটা চাইছিল না। ইনিশিয়ালি নাইদার USSR and USA was for the partition, এবং ইউএসএকে এই জায়গায় কনভিন্স করতে হয়, বারে বারে কনভিন্স করতে হয়, যে ইউএসএকে কনভিন্স করতে হয়েছিল, এবং এই কনভিন্স করতে গান্ধীকে ব্যবহার করা হয়েছিল। গান্ধীর সেই কুখ্যাত চিঠি, যেটা লুই ফিশারকে লেখা হয়েছিল গান্ধীর আশ্রম থেকে, সুভাষ বোস ভারতবর্ষে চলে এলে আমাদের সবার ক্ষতি, আমাদের ক্ষতি, ব্রিটিশের ক্ষতি, তোমাদেরও ক্ষতি, কারণ সে চলে এলে আমাদের সবার স্বার্থের বিরুদ্ধে চলে যাবে সিচুয়েশনটা। সে চলে এলে আর আমাদের কোনো কথা জনগণ শুনবে না। সে বিখ্যাত কুখ্যাত চিঠিটা আপনাদের বহুবার পড়ে শুনিয়েছি। এবার ইউএসএ যখন পাকিস্তানে কনসেন্ট দিচ্ছে, তার প্লেগ্রাউন্ড, তার ইন্টারেস্ট সে ঠিক করছে। ইউএসএ সেকেন্ড গ্রেট ওয়ারের সময় থেকে চিন্তা করছে ওয়েস্ট এশিয়াতে তার অয়েল ডিপ্লোমেসি কীভাবে সে মেনটেন করবে। অয়েল ডিপ্লোমেসি, এই অয়েল ডিপ্লোমেসিটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, কারণ গোটা পৃথিবীর জন্যে ওয়েস্ট এশিয়ার মাটির তলায় যে লিকুইড ব্ল্যাক গোল্ডটা আছে, এই ব্ল্যাক গোল্ডটা ভীষণ এসেন্সিয়াল। এই কন্ট্রোলটা নিয়ে মারামারি আছে। তখনও পর্যন্ত সেকেন্ড গ্রেট ওয়ার পর্যন্ত এই অঞ্চলে ইউকের কন্ট্রোলটা অন দিস লিকুইড ব্ল্যাক গোল্ড। এবার আস্তে আস্তে কন্ট্রোল নিচ্ছে ইউএসএ। এই কন্ট্রোলটা মেনটেন করতে গেলে তার ভীষণ প্রয়োজন এমন একটা ল্যান্ড, জিওফিজিক্যালি, যেখানে সে অবস্থান করবে, এবং যেখান থেকে সে যে কোনো সময় এই ল্যান্ড থেকে, তার পজিশনিং থেকে, সে এই রিজনে কোথাও কোনো রকম একটা রিবেল গভর্নমেন্ট তৈরি হয়ে গেলে তার উপর সে কন্ট্রোল নেবে। তার আর্মি পজিশনিং দরকার। পাকিস্তান ইন দ্যাট ওয়ে ইজ এ গুড পজিশন। আর ইসরায়েলকে সাপোর্ট করার উদ্দেশ্য কোথায়? ইসরায়েলের সাপোর্ট করার উদ্দেশ্য কোথায়? ইসরায়েল অ্যানাদার ভেরি গুড বেস, যেইখান থেকে আমেরিকার অয়েল ডিপ্লোমেসি সাপোর্টেড হবে। আর ইসরায়েলের স্বার্থ কোথায়? ইসরায়েলের স্বার্থ হচ্ছে আমেরিকান সাপোর্ট ছাড়া তার পক্ষে তার এক্সিস্টেন্স সম্ভব না। এই তো ইতিহাসের প্রেক্ষাপট, বৃহত্তর প্রেক্ষাপটে হোয়াট এভার। আর আমি মনে করি যে ইসরায়েলের জন্ম 1948-এ, আর ট্রাঙ্কেটেড ইন্ডিয়ার জন্ম 1947। এই ট্রাঙ্কেটেড ইন্ডিয়া যদি একা জন্মাতো ইন দি সাউথ এশিয়া উইথাউট দ্য বার্থ অফ ইসরায়েল, তাহলে বহু আগেই ইসলামিক কান্ট্রিগুলোর চাপে বহু আগেই ইন্ডিয়া ক্রাইসিসে পড়ে যেত, তার এক্সিস্টেন্সের ক্রাইসিস এসে যেত। ইসরায়েল জন্মানোর পরে ইন্ডিয়ার ভালো হয়েছে যে ইসরায়েল নিজে তার সারাউন্ডিংসে মুসলিম কান্ট্রিগুলোর পাল্লা দিচ্ছে, যে জন্যে ভারতবর্ষের উপরে মুসলিম কান্ট্রিগুলোর যে আক্রমণের চাপটা অনেক কমে গেছে। প্রকৃতির বিচিত্র নিয়মে বার্থ অফ ইসরায়েল ভারতবর্ষকে অনেক সাপোর্ট দিয়েছে। এই ইসরায়েল বেঁচে থাকাটা ভীষণ প্রয়োজন ভারতবর্ষের স্বার্থে, এবং মেবি সেখানে আমেরিকার স্বার্থ আছে। থাক, এবার আসছি আমি এইখানটার খেলায়। পাকিস্তান হচ্ছে, মনে রাখতে হবে, পাকিস্তানের ডিএনএ হচ্ছে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ। তার এই গত 80 ইয়ার্সে, তার জন্মের পর থেকে তার কোনো ডেভেলপমেন্টাল প্রজেক্ট নেই। তার মূল প্রজেক্ট হচ্ছে আর্মিকে প্রচুর টাকা দাও, দেশ বিদেশ থেকে প্রচুর আর্মস কেনো, আর সে আর্মসগুলোর টার্গেট হচ্ছে ভারতবর্ষ। হিন্দুত্ব এবং ভারতবর্ষের বিরুদ্ধে তার অস্ত্রকে প্রতিনিয়ত শান দিয়ে রাখা এবং অ্যাটম বোমা তৈরি করা। এই তো, এবং সে অ্যাটম বোমা তৈরি করতে
সে চীনের সাপোর্ট নিয়েছে, নর্থ কোরিয়ার সাপোর্ট নিয়েছে, এবং ইভিন এখন দেখা যাচ্ছে পাকিস্তানের মধ্যে আমেরিকার অ্যাটম বোমগুলোও রাখা আছে। কারণ এই অ্যাটম বোমগুলোর টার্গেট মূলত হচ্ছে ওয়েস্ট এশিয়াকে কন্ট্রোলে রাখা। প্রয়োজনে যদি ভারত তার অপোজিশন ব্লকে চলে যায় ডেসপারেটলি, আগে যেমন ইউএসএসআর ব্লক, এখন যদি সে আবার চায়না বা রাশিয়ান এক্সিসে চলে যায়, তাকে থ্রেট করা প্রয়োজনে ব্যালেন্স করার জন্য। এবার আবার মুসলিম দুনিয়ার পাকিস্তানের প্লাস পজিশনটা কোথায়? যদিও একটা ভিখিরির দেশ, তাকে ভিক্ষে করে তার দেশ চালাতে হয়, কিন্তু একটা জায়গায় সে প্লাস কোথায়? সে মুসলিম দুনিয়ার প্রথম নিউক্লিয়ার কান্ট্রি। তার প্রেস্টিজটা ওখানে বেড়ে গেছে। কারণ অনেকে এই ইন্ডিয়াকে কন্টেন করার জন্যে তাকে নিউক্লিয়ার বানিয়েছে। চায়না করেছে, নর্থ কোরিয়া করেছে, এবং আমেরিকাও করে রেখেছে। এবার পাকিস্তানের এইখানটা কদর ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড। এবং পাকিস্তান যদিও ভিখিরির দেশ, সে কিন্তু মুসলিম দুনিয়ার মাইটিয়েস্ট মুসলিম আর্মি। যদিও সেই মুসলিম আর্মি মাঝে মাঝে মুসলিম কান্ট্রিতে গিয়ে মুসলিম খুন করে। আর এই ভারতবর্ষকে টাইট দেওয়ার জন্যে কারণ পাকিস্তানে যে গভর্নমেন্টটা আছে গত 80 ইয়ার্সে এখানে মূলত পাওয়ারটা কন্ট্রোল করে আর্মি জেনারেলিস্টরা। ওই নামে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট থাকে, কিন্তু মূলত আর্মি জেনারেলিস্টরা। মাঝে মাঝে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট থাকলেও পেছন থেকে আর্মি জেনারেলিস্টরাই। আর এই আর্মি বিদেশ থেকে যে প্রচুর টাকা পায়, এই টাকা দিয়ে সিভিলিয়ানদের ডেভেলপমেন্টের জন্য সামান্য কাজ হয়, সরকারি গণতন্ত্রের সামান্য মাইনের জন্য খরচ হয়, মেজর টাকাটা চলে যায় আর্মস কিনতে। আর আর্মস কেনার সময় প্রচুর কিকব্যাক পায় জেনারেলরা, আর সেই টাকাটা বিদেশে ওরা সাইফন করে। ওদের সব ছেলেমেয়েরা বিদেশে আছে, বিদেশে বাড়ি আছে, বিদেশে সম্পদ আছে। একদম এই হচ্ছে ওদের মেকানিজম। এবং টাকা বিদেশ থেকে না পেলে, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে টাকা না পেলে ওদের দেশ চালানো সম্ভব নয়। এবং যখনই টাকা কম পায়, কারণ চীন ওদের বন্ধু, কিন্তু চীন কখনো ওদের টাকা দান করবে না। চীন টাকা যেটা দেবে কড়ায় গন্ডায় বুঝে নেবে। ওদের টাকা দান করার মতো ক্ষমতা আছে একমাত্র এই মুহূর্তে ইউএসের, ইউকেরও নেই। ইউকে এই মুহূর্তে, যদিও ইউকে ওর জন্মদাতা পিতা, পরবর্তীকালে ওকে মেনটেন করেছে ইউএসএ। এখন ওর বজম ফ্রেন্ড, অল ওয়েদার ফ্রেন্ড হচ্ছে চায়না। কিন্তু চায়না টাকা কাউকে দান করে না। ইউএসের সেই সম্পদ আছে, সে দান করে, কারণ তার নিজের স্বার্থের জন্য। পাকিস্তানকে প্রয়োজন এই গোটা দক্ষিণ এশিয়াতে এবং ওয়েস্ট এশিয়াতে তার কন্ট্রোলটা রাখার জন্যে, ভায়া ইউএসের পজিশন, ফিজিক্যাল পজিশনস অফ দেয়ার আর্মি অ্যান্ড আর্মারি অ্যাটম বোমস ইন দ্য ল্যান্ড অফ পাকিস্তান। এবার মাঝে যখন ইউএস এবং ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব অত্যন্ত ইন্টেন্সিফাইড হয়ে গেল, সেই অবস্থায় একটা জিনিস দেখা গিয়েছিল যে ইরানের সঙ্গে পাকিস্তানের একটা ভালোবাসার সম্পর্কটা গভীর হচ্ছিল। বা এমনও হতে পারে যে পাকিস্তান পৃথিবীকে দেখাচ্ছিল, পার্টিকুলার আমেরিকাকে দেখাচ্ছিল যে দেখো, আমি এই বিপদে মুসলিম কান্ট্রি ইরানকে আমি সাহায্য করব। মেবি সে ভালো দেখাচ্ছিল, কারণ এই ভালো দেখালে আমেরিকা ভীত হয়ে তাকে অনেক বেশি আরও টাকা দান করবে বা আরও অনেক লোন গ্র্যান্ট করিয়ে দেবে। কারণ বিভিন্ন বিশ্ব ব্যাংক বা IMF সবগুলোতেই তো মূল অপারেটর তো আমেরিকা। সুতরাং এই ভয়টা পেলে আমেরিকায় বিপুল গ্র্যান্টটা দেবে এবং প্রচুর অস্ত্র দানও করবে। এবং তাই মাঝে মাঝে ভয়টা দেখায়, দেখো আমি ঢলে পড়ব চীনের দিকে, আমি ঢলে পড়ব হয়তো রাশিয়ার দিকে, বা আমি ঢলে পড়ব হয়তো ইরানের দিকে। এই যে
ভালোবাসা দেখানো, এবং অথচ শিয়া সুন্নি পাকিস্তানের সঙ্গে শিয়া ইরানের দ্বন্দ্বটা কিন্তু বহু পুরনো, একদম বহু শত বছরের, জন্ম থেকে। কারণ ইরান হচ্ছে শিয়াদের হেডকোয়ার্টার, শিয়া পৃথিবীর হেডকোয়ার্টার। আর এই মুহূর্তে সুন্নি সেকশনসের মুসলিমের মধ্যে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে পাকিস্তান, অন্য কেউ নয়। এবার দেখুন, তবু সুন্নি ওয়ার্ল্ডের মধ্যে একটা কম্পিটিশন আছে, কে সুন্নি ওয়ার্ল্ডকে লিড করবে, অ্যান্ড বাই দ্যাট পজিশন মুসলিম ওয়ার্ল্ডের লিডার হবে, খালিফা হবে। তুর্কি হবে, না ইজিপ্ট হবে, না পাকিস্তান হবে। একটা দ্বন্দ্ব মাঝে মাঝেই হয়। কখনো সাদ্দাম হোসেন চেয়েছিল টু লিড দ্য সুন্নি ওয়ার্ল্ড, কখনো গাদ্দাফি চেয়েছিল, কখনো এখন আর্দোগান চাইছে মুসলিম ওয়ার্ল্ডকে, সুন্নি ওয়ার্ল্ডকে লিড করতে। পাকিস্তান বলছে আমি কম কেস, আই এম দ্য অনলি নিউক্লিয়ার পাওয়ার ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, আমি লিড করবো। এই লোভগুলো আছে। ওদিকে শিয়া ওয়ার্ল্ডের সঙ্গে তাদের সম্পর্ক রক্তের একদম সাপে নেউলের সম্পর্ক। এবার যে মুহূর্তে একদম দ্য ইরান ইজ নিয়ারিং টু বি দ্য নিউক্লিয়ার পাওয়ার, এইটা হচ্ছে সুন্নি ওয়ার্ল্ডের একটা ভয়ের কারণ। কিন্তু একটা জিনিস, ইরান যখন একদম ইউএসএ এবং ইসরায়েলের মুখে পড়েছে, তখন পাকিস্তান ভাব দেখালো যে আমার কর্তব্য এখন ইরানকে সমর্থন করা। মূল উদ্দেশ্য হচ্ছে এই দেখিয়ে আমেরিকা থেকে অনেক কিছু আদায় করিয়ে নেওয়া। এবার কি ঘটলো, এইটা বুঝতে পেরে ইউএসএ কি করলো, ইউএসএ এখন যে মুনির, ওদের আর্মি চিফ, এখন সেলফ ডিক্লেয়ার এয়ার মার্শাল, ফিল্ড মার্শাল, তাকে প্রেসিডেন্ট ট্রাম্প ইনভাইট করলো ওয়াশিংটনে, হোয়াইট হাউসে। এটা ইতিহাসেই প্রথম যে এমন একজন ব্যক্তিকে তারা আমন্ত্রণ করলো যে রাষ্ট্রনায়ক নয়। জেনারেল মুনির ইজ নট দ্য হেড অফ দি কান্ট্রি, তাকে ট্রাম্প ডিক্লেয়ার করলো হি ইজ দ্য হেড অফ দি কান্ট্রি। তার কথাতেই পাকিস্তান চলছে। এই ডিক্লারেশন দিয়ে তাকে ইনভাইট করলো, তাকে ভালো লাঞ্চ খাওয়ানো হলো, সেখানে অনেকগুলো ডিসকাশন হলো। এইটা করে অনেকগুলো খেলা ট্রাম্প খেললেন, অনেকগুলো খেলা, পেছনে অনেক খেলা আছে, সামনে কতগুলো খেলা। এইটা খেলে কি হলো, ট্রাম্প মুনিরকে কাছে আনলেন, পাকিস্তানের কাছে আনলেন। এইটা করে তার আগে থেকেই পাকিস্তানের জন্য প্রচুর গ্র্যান্ট অ্যারেঞ্জ করে দেওয়া ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড IMF থেকে, এবং এইগুলো অ্যারেঞ্জ করে দেওয়া। কারণ এইগুলো টাকাগুলো না পেলে এ থেকে কাটমানি জেনারেলরা পাবে না, তাদের পার্সোনাল পকেট স্যাটিসফাইড হবে না। এই একটা দিক। আর একটা দিক আছে, আর কি, এইখানে জানে যে দেশ চালাতে গেলে তার যে অবস্থা এখন, ফিনান্সের অবস্থা, বিদেশ থেকে টাকা না পেলে, আইদার অ্যাট লোন অর অ্যাজ গ্র্যান্ট অর অ্যাজ ডোনেশন না পেলে দেশ চালানো সম্ভব নয়, আর নিজেরা কাটমানিও পাবে না। আমেরিকা একমাত্র দেশ যে এইগুলো করতে পারে। তাই তাদের এই সাময়িক ঢলে যাওয়া, এই যে মুনিরকে ডাকলো। আর তার আগের একটা সুন্দর ঘটনা, এই যে কীরকম, এবার আরেকটা সাকসেসফুল এই জায়গাটা বলবো ট্রাম্প, যে এই যে ইরানের দিকে পাকিস্তান চলে যাচ্ছিল এগিয়ে, যদি এগিয়ে যেত, একটা ফ্রন্ট তৈরি হয়ে যেত, ইরান পাকিস্তান ফ্রন্ট তৈরি হয়ে যেত, তাহলে কিন্তু যেমন আমেরিকার ক্ষতি ছিল, ইসরায়েলের ক্ষতি ছিল, ভারতেরও ক্ষতি ছিল। এই শিয়া সুন্নির সাময়িক মিলনটা আমাদের কি ইউএসএ, কি ইসরায়েল, কি ইন্ডিয়ার ক্ষতি হতো। বরং এই জায়গাটা মুনির যে ইউএসএতে গেল, এতে লাভ হলো এই, ইরান থেকে আবার পাকিস্তানের ডিস্টেন্সটা শুরু হয়ে গেল। তো এই মুহূর্তে ইরান পাকিস্তানকে বলছে বিশ্বাসঘাতক। তার কারণ তার আগের যে ঘটনা ঘটেছে একটা, যে ওদের দেশের যে আর্মির চিফ যে খুন হয়েছে বাই স্পেসিফিক মিসাইল,
টু হিজ রেসিডেন্স বাই দ্য ইসরায়েল। এটা সম্ভব হয়েছে কারণ ওদের ইরানের আর্মি চিফের হাতে যে হাতঘড়িটা, সে হাতঘড়িটা একটা জিপিএস ট্রেস করতে পারে এমন একটা ডিজাইন ছিল, একটা চিপ ছিল, যেটা ডোনেট করেছিল এই জেনারেল মুনির। সেই জিপিএস ট্রেস করেই ইসরায়েলের পক্ষে মিসাইল দিয়ে স্পেসিফিক রেসিডেন্সে, তার প্রাইভেট রেসিডেন্সে, সেক্রেট রেসিডেন্সে হিট করা সম্ভব হয়েছে ইসরায়েলের পক্ষে। এইটা ইরানিদের মধ্যে যথেষ্ট সন্দেহের উদ্রেক করেছে। এইখানটা লাভবান হয়ে গেছে হোয়াইট হাউস। এবার আরেকটা জিনিস হয়েছে এইখানে, এই যে মুনির গেছিল হোয়াইট হাউসে অনেকগুলো, যেমন চায়না এখন যে সিপেক করেছে এই যে করিডোর, ইকোনমিক করিডোর, চায়না পাক ইকোনমিক করিডোর করেছে একদম, চায়না থ্রো পক, থ্রো ওয়েস্ট পাঞ্জাব, থ্রো বালুচিস্তান ইনটু বে অফ বেঙ্গল, এই যে করিডোরটা করেছে, এর চায়নার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ট্রেড রুট করা এবং বালুচিস্তানের মাটির তলায় যে ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল মিনারেলস সেখান থেকে সেগুলোকে হস্তগত করা। এইখানে ওয়াশিংটন এখানে বসে একটা চুক্তি করলো, যদিও এই চুক্তিতে করার অধিকার জেনারেল মুনিরের নেই, কিন্তু তাকে অ্যাপারেন্টলি আর্মি কান্ট্রির চিফ বানিয়ে একটা অ্যারেঞ্জ করা হলো যে আমেরিকাও এখানে ট্রেড রুট করবে এবং এখানেও সে ট্রেড করবে, সে মাইন্সগুলো থেকে ভ্যালুয়েবল মিনারেলসগুলো তুলবে। এই প্যাকটা করলো। এইবার এইটা করতে গিয়ে চায়নার সঙ্গে পাকিস্তানের সে ডিস্ট্যান্সিং সৃষ্টি করলো। হ্যাঁ, আর এই যে ইউএসএ এত বাইরে কথা বলে যে হিউম্যান রাইটস, কিন্তু পাকিস্তান আর্মি, যে ওয়েস্ট পাঞ্জাব আর্মি, অন্যান্য স্টেটসে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, সিন্ধ, পার্টিকুলার বালুচিস্তানে যে হিউম্যান রাইটসকে ভায়োলেট করছে, হাজারে হাজার মানুষকে খুন করছে, এইগুলো নিয়ে কোনো কথা বলছে না। তার আমেরিকার উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে আর্মিকে খুশি রাখা। আর্মিকে খুশি রাখলেই পাকিস্তান তাদের কন্ট্রোলে থাকবে এবং সেখান থেকে সে অপারেট করতে পারবে ইজিলি অন দ্য ওয়েস্ট এশিয়া অ্যান্ড অন সাউথ এশিয়া। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা মেসেজ যেটা দিল সেটা হচ্ছে, আরেকটা গোপন চুক্তি যেটা হলো, এই মুহূর্তে যে এখন গোটা পৃথিবীতে এই মুহূর্তে একটা ক্রিপ্টোকারেন্সির একটা যুগ আসছে গোটা পৃথিবীতে। এই ক্রিপ্টোকারেন্সি একটা মজার জায়গা। এইখানে এই ক্রিপ্টোকারেন্সি ইউএসএতে এইখানে একটা বড় লিডার হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের ফ্যামিলি মেম্বার্সরা এই ক্রিপ্টোকারেন্সিটাকে ডিল করে। এখানে প্রভূত সম্পদ এখানে লুট করার জায়গা। ঠিক পাকিস্তানেও একটা ক্রিপ্টো কাউন্সিল তৈরি হয়েছে, যে ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে পাকিস্তানের জেনারেলরা লিঙ্কড আপ। এই আমেরিকার ক্রিপ্টো কাউন্সিল আর পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের মধ্যে একটা মোলাকাতের ব্যবস্থা হলো জেনারেল মুনিরের হোয়াইট হাউসে বসে লাঞ্চ খাওয়ার ডায়লগে। হ্যাঁ, আরেকটা মেসেজ প্র্যাকটিক্যালি ইউএসএ ইন্ডিয়াকে দিয়ে দিল ইনডিরেক্টলি, যে তোমাদের ভারতবর্ষের যা টেরোরিজম আছে, যে বাইরে থেকে যে আক্রমণ করুক, ভেতর আক্রমণ, এইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ইউ হ্যাভ টু ফাইট ইউর ওন ওয়ার। তোমার এই দেশের, এই ভারতবর্ষের এই প্রবলেম নিয়ে আমার মাথা ব্যথা, আমার এইখানে আমার স্বার্থ, আমার অয়েল ডিপ্লোম্যাসি, এবং ইরান যদি পারমাণবিক হয়ে যায় তাহলে আমার অয়েল ডিপ্লোম্যাসি হ্যাম্পার্ড হবে। তাই যেভাবে হোক না কেন ইরানের পরমাণু হেডসগুলোকে, পরমাণুর যে হিডেন সেন্টারগুলোকে আঘাত করা, কারণ এটা আমার ইজ্জতের প্রশ্ন, এটা হচ্ছে ইউএসের ইজ্জতের প্রশ্ন। এই জন্যে সে যা করার সে করবে, যা করার তাই সে করেছে এবং ওদের ইরানের এই যে পারমাণবিক সেন্টারগুলো এই যে ধ্বংস করেছে 3টে,
আগে বলা হতো ওদের যে আগে তিনটে ওদের পারমাণবিক একদম মাটির তলায়, পাহাড়ের তলায়, অনেক ডিপতে, 200-300 ফিট ডেপতে ওদের তিনটে সেন্টারে পারমাণবিক সেন্টার আছে, গবেষণাগার। একটা হচ্ছে ফর্ডো, নাতাঞ্জা এবং ইস্পাহানি, তিনটে সেন্টারে। এই তিনটে সেন্টারকে ওরা 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 বাংকার ব্লাস্টার দিয়ে ওরা ধ্বংস করেছে, এবং টোমাহক মিসাইল আর বাংকার ব্লাস্টার দিয়ে ধ্বংস করেছে। এটা সাডেনলি করেছে, কারণ প্রকাশ্যে যেটা বিশ্ববাসীকে ট্রাম্প বলেছিল যে আমি 2 সপ্তাহের মধ্যে আমি চিন্তা করব আমি এই নিউক্লিয়ার সেন্টারগুলোকে কি করব, আক্রমণ করব কি করব না, এগুলো নিয়ে 2 সপ্তাহ পরে চিন্তা করব। দেখা গেল ঠিক 2 দিনের মাথায় সে আক্রমণটা করলো, এবং অদ্ভুত একটা দিক থেকে তার সেই B-2 বোম্বারগুলোকে চালালো, সেগুলোকে ইরানের বাসীকে কনফিউজ করার জন্যে, কিন্তু উল্টো দিক থেকে B-2 বোম্বারগুলোকে নিয়ে এসে এই বাংকার ব্লাস্টারগুলো দিয়ে একদম 200 ফিট 300 ফিট গভীরে তার মিসাইলকে 12 করে ঢুকিয়ে সে দাবি করছে যে অ্যাটমিক গবেষণা কেন্দ্রগুলোকে সে 3টেকে ছাড়খাড় করেছে। কিন্তু এ নিয়ে অনেক কথা আছে যে সত্যি সে পেরেছে কিনা, কারণ এখন দেখা যাচ্ছে যে আরও 4টা সেন্টার নাকি আছে, এবং বহু আগে থেকেই নাকি ইউরেনিয়াম মেটেরিয়ালগুলো, যেগুলো এনরিচ মেটেরিয়ালগুলোকে, ইউরেনিয়ামগুলোকে সে সরিয়ে ফেলেছে। কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে যেটা যেমন আমাদের ভারতীয়রা যেমন পাকিস্তান যখন ব্লাস্ট করেছিল, যখন ওদের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছিল, আমরা মুখে বলছি জানি না আমরা ওখানে কি নিউক্লিয়ার সাইট ছিল, সেখানে কিন্তু পরপর আর্থকোয়েক হয়েছে, এবং সঙ্গে সঙ্গে সেই আমাদের স্পেসিফিক টার্গেটিংয়ের পরে ইজিপ্ট থেকে আমেরিকার প্লেন উড়ে এসছে উইথ বোরন, যে বোরনটা এসেন্সিয়াল টু নিউট্রালাইজ দ্য রেডিয়েশন। এটা প্রমাণ করে যে যে আর্থকোয়েকস এবং অ্যাপিয়ারেন্স অফ দ্য বোম্বার আমেরিকান প্লেনস ফ্রম ইজিপ্ট টু দি সাইট অফ পাকিস্তান, এইখানে প্রমাণ করে যে আমেরিকানদের অ্যাটমিক বোমগুলো ওখানে, অ্যাটম বোমাগুলো ওখানে ছিল। কিন্তু সিমিলার আর্থকোয়েকস কিন্তু হয়নি যে 3টে সেন্টারে আমেরিকা দাবি করছে। এই টর্ডোই বলো, নাতানাজ বলো বা ইস্পাহানি বলো, এই 3টে সেন্টারের ধারে কাছে কিন্তু সেরকম কোনো আর্থকোয়েক যে হয়েছে এরকম রেকর্ড সারাউন্ডিং কান্ট্রি কেউ করেনি। অর্থাৎ এমনও হতে পারে যে হয়তো নিউক্লিয়ার মেটেরিয়ালসকে ব্লাস্ট করতে আমেরিকা পারেনি, হয়তো জাস্ট কিছু ইকুইপমেন্টস ধ্বংস করেছে, পেরিফেরাল কিছু অ্যাপারেটসকে ধ্বংস করেছে। এইটা হওয়ার সম্ভাবনা খুব, যদিও ট্রাম্প দাবি করছে যে 3টে অ্যাটমিক গবেষণাগারকে, অ্যাটম বোমা তৈরির গুদাম ঘরকে সে ধ্বংস করেছে, সে দাবি করছে। কিন্তু অনেকের বক্তব্য হচ্ছে না, আরও 4টা সেন্টার আছে এবং বহু আগে থেকেই সে সেগুলো সরিয়ে ফেলেছে। এবার এমনও কিছু রিপোর্ট আসছে যেটা হচ্ছে না, এটা আমেরিকা এই মুহূর্তে অ্যাটমিক রিঅ্যাক্টরে বা ক্রুশিয়াল সেন্টারে সে ধ্বংস করতে চায়নি, সে থ্রেট করে আবার ওয়েট করছে টু মেজার দ্য রেসপন্স অফ দি ইরান অ্যান্ড টু ক্যালকুলেট দ্য সাবসিকুয়েন্ট স্টেপস। এটা 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 বিভিন্ন রকম, বিভিন্ন কারণ। একটা জিনিস সত্যি, যে এটাও আরও সত্যি কথা, যে আমরা মনে করেছিলাম যে ট্রাম্প পলিটিক্স বোঝেন না বেশি, ডিপ্লোম্যাসি কিছু বোঝেন না, কম বোঝেন, শুধু বিজনেসটা ভালো বোঝেন। বাট হি হ্যাজ শোন দ্য স্কিল দ্যাট এই যে তার ম্যাডনেস, তার আনসার্টেনটি, এইটার মধ্যেই তার কিন্তু ক্যালকুলেটেড স্টেপস আছে। অর্থাৎ এই যে ম্যাডনেস এবং তার আনসার্টেনটি, এইটা তার স্টাইল অফ ওয়ার্ক, তার অ্যাপিয়ারেন্সের স্টাইল। বেসিক্যালি হি ইজ এ ভেরি ক্যালকুলেটেড পারসন, হি হ্যাজ গট এ মেথড ইন হিজ ম্যাডনেস। অ্যান্ড এই যে কথা বলার মধ্যে একবার বললেন যে আমি
আমি আক্রমণ করতেও পারি, আমি নাও পারি, আমি কোনো ডিসিশান নিইনি। এই যে কথা বলার মধ্যেই কিন্তু এটা নিশ্চিত যে উনি তার আগে থেকেই ডিসিশন নিয়ে ফেলেছেন, কারণ দুদিনের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার বিভিন্ন অ্যাটমিক সাবমেরিনসগুলো বা নেভেল ফ্লিটসগুলোকে প্রপার ডিরেকশনে আনিয়ে নেওয়া, সেইখান থেকে B2গুলোকে ফ্লাই করিয়ে এনে এক ডিরেকশন থেকে এনে ইরানিয়ানদেরকে কনফিউজ করা, আর অন্য ডিরেকশন থেকে এসে তাকে ব্লাস্ট করা, এগুলো 1-2 ঘন্টার প্ল্যানিংয়ে হয় না। এই তার গ্লোবাল নেটওয়ার্ক সাজাতে তার বেশ কয়েকদিন সময় লেগেছে, আগে থেকেই সে প্ল্যান করেছিল। এবার আমাদের ইন্ডিয়ার স্বার্থটা কোথায়? আমাদের স্বার্থ হচ্ছে, আমরা চাইব, কোনোভাবেই চাইব না যে ইসরায়েলের কোনো বড় কিছু ক্ষতি হোক, আমরা কখনোই চাইব না। ইরান ধ্বংস হোক, এটাও চাইব না। ইরান একটা প্রাচীন সভ্যতা, চাইব না। বাট এটা একটা সবাই সংযত হবে। এবং পাকিস্তান, আমাদের মূল হেডেক পাকিস্তান, কারণ পাকিস্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন সাউথ এশিয়ার কোনো শান্তির সম্ভাবনা নেই। চীনের এই মুহূর্তে গোটা পৃথিবীব্যাপী ফিজিক্যাল এম্পায়ার তৈরি করার থেকে তার ট্রেড এম্পায়ার তৈরি করার দিকে তার টেন্ডেন্সি বেশি। তো একটা জিনিস, এই যে আমেরিকার যে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড, এটার ফলে একটা জিনিস হবে যে চায়না আস্তে আস্তে তার যে এই যে অন্য দেশের ল্যান্ডসের উপরে তার অ্যাসপিরেশনটা যেটা দেখাচ্ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এদিকে ইন্ডিয়ার অরুণাচল, হিমালয়ের কিছু অংশ, ভুটান, ওদিকে সাউথ চায়না সির কিছু অঞ্চল, সাইবারের কিছু অঞ্চল দখল করার যে এই যে একটা আকাঙ্ক্ষা, ভিয়েতনামের কিছু অংশ, এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা সংযত হবে। সংযত হলে ইট উইল কনসেন্ট্রেট অন ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা একটা সম্ভাবনা আছে। অর্থাৎ ইন্ডিয়ার এখনো পর্যন্ত আমরা আরেকটা জিনিস, ইন্ডিয়ার এখনো পৃথিবীর বিভিন্ন এই যে ক্রাইসিসগুলোতে ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার্স at the helm of the affairs who are ruling this country has shown their maturity in diplomacy. At the same time, they have shown their accurate steps in targeting specifically the sacred terror bases and military bases, particular terror bases in Pakistan. এবং প্র্যাকটিক্যালি ওদের এয়ার সেক্রেট বেসগুলো এবং টেরর বেসগুলোকে ডেফিনেটলি ইন্ডিয়া হ্যাজ বিন এবল টু সাকসেসফুলি ব্লাস্ট দ্যাট। আমেরিকাও এখানটা ভয় পেয়ে গেছে, কারণ ইন্ডিয়ার অ্যাকশন দেয়ার হ্যাজ এক্সপোজ দ্য প্রেজেন্স অফ আমেরিকান অ্যাটম বোমস ইন দ্য সয়েল অফ পাকিস্তান। এটা ভয় ধরিয়ে দিয়েছে। আর আমেরিকার এখন ভয়টা হচ্ছে কোথায়? আমেরিকার ভয়টা হচ্ছে এই মুহূর্তে গোটা পৃথিবীতে কালচারাল ডিপ্লোম্যাসিতে ইন্ডিয়া নাম্বার 1 হয়ে গেছে, ইন কালচারাল ডিপ্লোম্যাসি। আর মিলিটারি পাওয়ার এবং ইকোনমিতে এখন সে 4th পজিশনে। এখন যে আমেরিকা চাইছিল চায়নাকে কন্টেন করে, ইন্ডিয়াকে একটু হেল্প করে, ইন্ডিয়াকে তুলে এশিয়াতে সে ব্যালেন্স করবে, এখন সে ভয় পাচ্ছে ইন্ডিয়াকে আরও যদি কিছুটা অ্যালাউ করা হয় টু রাইজ আপ, one day it may challenge the USA. কিন্তু আমাদের পৃথিবীতে মিলিটারি নাম্বার 1 পাওয়ার কোনো ইচ্ছে নেই, ফিনান্সিয়ালও নাম্বার কোনো ইচ্ছে নেই। উই ওয়ান্ট টু বি দ্য মোরাল গাইড of this present world which is in the crisis. আর আমরা অপারেশন সিন্দুরের সময় আমরা স্পেসিফিক্যালি আমরা টার্গেট করেছি ওদের পাকিস্তানের সেক্রেট বেসগুলো। আমরা কোনো ওয়ার ডিক্লেয়ার করিনি, নাইদার এগেনস্ট দেয়ার আর্মি
or against their country. এইটা অত্যন্ত ওয়াইজ ডিসিশন, ওয়াইজেস্ট ডিসিশন। উই হ্যাভ লার্নড লেসন্স ফ্রম ওয়ার অফ রাশিয়া এগেনস্ট ইউক্রেন। কারণ রাশিয়া ভেবেছিল যে কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন দখল হয়ে যাবে, তা কিন্তু হয়নি। ওয়ার ইজ কন্টিনিউইং, অ্যান্ড রাশিয়াও কিন্তু যেমন জিতছে, অ্যাট দি সেম টাইম ব্লিডিং রিয়েলি ফিজিক্যালি ব্লিডিং, যা সোলজার্স আর ডাইং, ইকোনমি ইজ বিং উন্ডেড। ঠিক যেমনি এদিকে যেমন ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আজ 3 years হয়ে গেল, যুদ্ধ শেষ করতে পারছে না। সুতরাং যুদ্ধ স্টার্ট করাটা ইজি, বন্ধ করাটা ইজ নট সো ইজি। এইটা আমাদের ম্যাচিওর পলিটিশিয়ানসরা বুঝে গেছে। সুতরাং ইন দিস ক্রাইসিস, ইন দিস ওয়ার্ল্ড, সো মেনি কনফ্লিক্টিং ইন্টারেস্ট অ্যান্ড ইন্টারেস্ট অফ এভরি কান্ট্রি চেঞ্জিং এভরি মোমেন্ট, এইখানে খুব ভিজিল্যান্ট না হলে এবং খুব ওয়াইজ ডিপ্লোমেসি না হলে আমাদের দেশকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল। সুতরাং আমি মনে করি যে আমাদের কান্ট্রি এখনও পর্যন্ত ওয়াইজ ডিপ্লোম্যাসি করে চলেছে, কিন্তু অ্যাট দি সেম টাইম মনে রাখতে হবে, মিলিটারিলি উই শুড রিমেইন অলওয়েজ ইন প্রিপেয়ার্ডনেস। এনি টাইম, ফ্রম এনি আননোন অ্যাঙ্গেল, আনএক্সপেক্টেড অ্যাঙ্গেল, enemy can jump on us. We have to tackle that situation. আমি আজকে কারো কোনো হ্যাঁ হ্যাঁ গুড ইভিনিং স্যার, মুকেশ পবি, গুড